আচ্ছা, সুভাষ চন্দ্র বসুর ডেট অফ বার্থ কত? নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কবে? কি কতই জানুয়ারি? 23শে জানুয়ারি। ভেবে দেখুন, যাকে চোখে দেখেননি তার জন্মদিনটা মনে আছে কিনা? কারণ দেখুন, বুঝতে হবে এই জিনিসটা। আমরা তো আনাড়ি তর্ক করি, মনে করি বড় বিদ্যান হয়ে গেছি, দুপাতা ইংরেজি বললেই মনে করি সব জেনে গেছি বোধ হয়। আজকের ছেলেমেয়েরাও জেনে রাখবে। তো যাকে চোখে দেখনি তার জন্মদিনটা মনে রেখেছো কেন? তার বাবার নাম পর্যন্ত মনে আছে আমার, জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। হয় কারণটা কি? তার ভাইয়ের নাম মনে আছে, দাদার নাম শরৎ বসু। কেন? এই কারণে সুভাষ বসু যদি শুধু নিজের বাবা মাকে ভালোবাসতেন তাহলে আমরা মনে রাখতাম না উনি দেশমাতৃকাকে ভালোবেসেছেন। এই জন্য তার কথা আমরা মনে রেখেছি। তিনি নিজের মা বাবার কোনো দায়িত্ব পালন করেন না, কোনো দায়িত্ব নাই। দেশমাতৃকার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কোনো দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য ওইটার গুরুত্ব বেশি। এই জন্য আমরা তার নামটা মনে রেখেছি। ঠিক তেমনি যে নিজের পিতা মাতাকে খেয়াল রাখে, জগৎ পিতাকে খেয়াল রাখে না, তারও কোনো মূল্য আমাদের কাছে নাই। নিজের পরিচয়টাকে বাড়াও, বড় করো। পরিচয়টাকে বড় করতে হবে। তো আপনাকে যদি এখন জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, তাহলে আমি জেল রোডে। যদি পানিসাগরে গিয়ে কেউ জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, জেল রোড বলবেন, বলবেন ধর্মনগরে। পরিচয়টা বড় হচ্ছে না? গোটা ধর্মনগর জুড়ে থাকেন নাকি? পরিচয় বড় হচ্ছে। যখন কলকাতায় গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, বলবেন ধর্মনগরে। কি বলবেন? ত্রিপুরা থেকে আসছি। পরিচয় বড় হচ্ছে। মাইন্ড ইট, ফলো আপ করো। যদি ভারতবর্ষের বাইরে যাও, যখন আমি নিউ ইয়র্কে বক্তৃতা দিতে গেলাম, আমাকে অ্যাড্রেস করা হচ্ছে রতন কৃষ্ণ গোস্বামী, কাম ফ্রম ইন্ডিয়া। নদিয়া জেলাও বলা হয়নি, নবদ্বীপও বলা হয়নি, পশ্চিমবঙ্গ বলা হয়নি। পরিচয়টা বড় হয়ে গেল, ভারতবর্ষ। তাহলে পরিচয়টা যত বড় করবে তোমার মন তত বড় হবে, তত তুমি সম্মান পাবে। ক্ষুদ্রতার মধ্যে যে বসে থাকে সেগুলো তুমি সম্মান পায় না। গোবিন্দের প্রত্যেকটি কথা অব্যর্থ। তাই তিনি বলছেন পিতামাতা আদি গুরু, দ্বিতীয় গুরু শিক্ষাদানকারী গুরু, যিনি বিদ্যাদান করছেন, তৃতীয় তিনি ভগবত পথ দেখাচ্ছেন। रामेश्वराय शिव रामेश्वराय, हरि हरि भोले नमो शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हरि हरि भोले नमो शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हरि हरि भोले नमो शिवाय। नमो शिवाय नमो शिवाय
গৌর। যদি মেয়ে কখনো অপছন্দ করে, সে ভালো হোক মন্দ হোক, বিয়ে দেওয়া যাবে না। আমাদের গন্ডগোল কি, আমরা অনেক সময় বাহ্যিক দিকে বিচার করি, বাহ্যিক থেকে বিচার করি। কিরকম ছোট্ট একটা গল্প বলি আপনাদের কাছে, অপ্রাসঙ্গিক, ভগবত কথা নয়, মেয়েদের শিক্ষার জন্য। একটি মেয়ে অত্যন্ত সুন্দরী দেখতে, আমরা বললাম ভাগবত প্রসঙ্গের বাইরে, শুধু মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। আগেই বলে নিচ্ছি, এর সঙ্গে ভাগবতের কোনো সম্পর্ক নাই, কারণ আমি এতক্ষণ যা বলেছি প্রত্যেকটা শ্রীমদ ভাগবতের কথা, ভাগবতের বাইরের কোনো কথা আমি বলি না, এই জন্য বলে দিলাম। সংক্ষেপে বলছি, একটি মেয়ে খুব সুন্দরী, নিম্নবিত্তে ঘরে জন্ম, বাবা মা চায় প্রত্যেক মেয়ের স্বামী ভালো রোজগারে হোক। মেয়েটির বিয়ে দেওয়া হলো একটি পুরুষের সঙ্গে, উচ্চপদস্থ রাজকর্মচারী, প্রচুর টাকা পায় না। ছেলেটি দেখতে অত সুন্দর নয়। মেয়েটি কোনোদিনই স্বামীকে পছন্দ করতে পারলো না। কি হলো, স্বামীর এক বন্ধুর প্রতি আসক্ত হয়ে গেল, সে বড় হ্যান্ডসাম। স্বামীর বন্ধুটি চাকরি বাকরি করে না, হঠাৎ সে চাকরি পেল। চাকরি পেয়ে স্বামীর বন্ধুর স্ত্রীকে প্রস্তাব দিল, তুমি ওকে পরিত্যাগ করো। মেয়েটি এক কথায় রাজি, পরিত্যাগ করবে। স্বামীও বুঝতে পারছে এ আমার কাছে থাকবে না। ভগবানের খেলা। গ্যাস লাইটারে গ্যাস জ্বালাতে গিয়ে, এটা ঘটনা একটা, আমার নিজের জানা ঘটনা। গ্যাস লাইটারে গ্যাস জ্বালাতে গিয়ে মেয়েটি তাড়াহুড়ো করতে গিয়ে আগুন লেগে গেল, সারা গা পুড়ে গেল। অহংকারের রূপ ভগবান চূর্ণ করে দিলেন। হাসপাতালে পড়ে রয়েছেন 7 দিন ধরে। ওই স্বামী যে বিয়ের পর থেকে পত্নীকে প্রচন্ড ভালোবাসেন, 7 রাত না ঘুমিয়ে মৃত্যুর মুখ থেকে স্ত্রীকে ফিরিয়ে আনলেন। যে বন্ধুটিকে প্রীতি করে চলে যাচ্ছিলেন, সে বন্ধুটি এলেন, ওই মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আর কোনোদিন আসবো না। চলে গেলেন। স্বামী বলছেন, চিন্তা করো না, ও আসবে না, আর আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। মেয়েটি ভগবানের চরণে বলছেন, হে ভগবান, আমি তোমার চরণে কৃতজ্ঞ, তুমি আমার অহংকারকে পুড়িয়েছ, রূপকে নয়। এটা বলার তাৎপর্য আমার জানা ঘটনা, তাই বলছি। বাগো বাবা, সবাইকে বলছি, শুধু বাইরের দিক থেকে বিচার করো না, বিচার করো অন্তর, বিচার করো ভাবনা, বিচার করো কৃষ্টি, বিচার করো কালচার, সাধনা। বাহ্যিক বিচার যারা করে তারা প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হয়, প্রতিনিয়ত তাদের জীবন ভেঙে চুরমার হয়। জীবন শুধুমাত্র রূপ নয়, জীবন একটা রূপরেখা। জীবন শুধুমাত্র রূপ নয়, একটা রূপরেখা, একটা ম্যাপ। জীবনে তার মতো চলতে হবে। তুমি যদি চলো না চলো, সময়কে তুমি যদি গুরুত্ব না দাও, যেদিন সময় তোমার হাতে থাকবে না, সময় পাল্টে যাবে, সেদিন নিজেকে পাল্টানোর সময় তুমি আর পাবে না। সেদিন যেন গুরুকে দোষ দিও না, সেদিন যেন অভিভাবককে দোষ দিও না, কারণ সময়টাকে নষ্ট তুমি নিজে হাতে করেছো। প্রত্যেকটা কাজের একটা সময় আছে, সময় মতো যদি কাজ না করা যায়, সেই কাজের কোনো মূল্য থাকে না। এটা কাজের জন্য বলা, আজকের ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা যারা বড় হচ্ছ, তোমাদের কাছে বলে রাখছি, জীবনটাকে তৈরি করো।
তাহলে শিক্ষাগুরু মানে আলাদা করে কিছু নয়। হ্যাঁ, সেটা মজার গল্প আছে। মানে গুরু অনেক, বলে না, বাবা অনেকের মতো অবস্থা। কিরকম বাবা অনেক? গ্রামে একটা ছেলে মা খুব বোকা, সবাই জানে, তা কেউ সম্বন্ধ আনে না। ছেলের বাবার বিয়ে দেওয়ার সব, অনেক সম্পত্তি আছে মোটামুটি, তা অন্য গ্রাম থেকে সম্বন্ধ এনেছে। লাই শোন, বেশি কথা কইবা না, আমি যা কইতাছি তাই কইবা। হ্যাঁ বাবা তাই কইবা। কি কইব? বলে বাস স্ট্যান্ডে যা, তোর বরের শ্বশুরবাড়ির লোকজন আসবে, নিয়ে আসবি। রাস্তা আস্তে আস্তে বাঁশঝাড় পড়বে, ওরা জিজ্ঞাসা করবে এগুলো কার, বলবি আমার, তবে বলবি অনেক আছে। একটাই নয়, আরো অনেক আছে। ওরা ভাববে তোর অনেক সম্পত্তি। আসবি বাড়ি গেলে পুকুরগুলো দেখবে, ওরা জিজ্ঞাসা করবে পুকুরগুলো কার, বলবি আমার, তবে আরো অনেক আছে। বেশ, জমির পাশ দিয়ে আসবি, ওরা বলবি জমিগুলো কার, বলবি জমি আমার, তবে আরো অনেক আছে। ছেলে বলছে বাবা কোনো চিন্তা নেই, তুমি যা বলেছো তাই বলবো। বাস স্ট্যান্ড থেকে শ্বশুর বাড়ির লোকগুলো নামিয়ে এনেছে, যেতে যেতে বাঁশঝাড় পড়েছে। বাবা এই বাঁশঝাড় গুলো কার? বলে আমার, তবে আরো আছে। বলে বাবা পয়সা। আর একটু এগিয়ে গিয়েছে, বাবা পুকুরগুলো কার? বলে আমার, বলে তবে আরো অনেক আছে। জমি দেখিয়েছে, বলে বাবা এগুলো কার? বলে আমার, অনেক আছে। বা সম্পদ দেখেনি পাকা, কত সম্পত্তি। এবার বাড়িতে ঢুকছে, হ্যাঁ দেখছে বাবা বাজার নিয়ে আসছে। বলে বাবা ওটাকে? বলে আমার বাবা, তবে আরো অনেক আছে। সম্বন্ধ ভেঙে ওখানে বাড়ি থেকে চলে গিয়েছে। আমাদের অবস্থা, বলে এটাকে গুরু, তবে আরো অনেক আছে। না, Oh,